দেখছেন এনটিএন নিউজ। কাজিয়ান কাজিটির সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনাদের শুরুতেই কিছু কথা বলে নিতে চাই যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারের উত্তরণের পথে। এই যে অর্জন, সেটা নিঃসন্দেহে জাতীয় গর্বের প্রতীক আমাদের। কিন্তু এই গ্রাজুয়েশন পরবর্তী সময়ে কৃষি খাতের জন্য নতুন চ্যালেঞ্জও আসছে, যেমন রপ্তানি প্রবণতা হারানো, বাজার প্রতিযোগিতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় বাড়া এবং প্রযুক্তিগত সক্ষমতার প্রয়োজনীয়তা। একই সাথে কৃষিকে টেকসই, পরিবেশ বান্ধব এবং বাজারমুখী করার বিকল্প কিন্তু নেই। আজকের আলোচনায় আমরা এলডিসি থেকে উত্তরণ পরবর্তী বাংলাদেশের কৃষি খাত কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করবে আর কিভাবে এই খাত হতে পারে অর্থনীতির নতুন চালিকা শক্তি, সে নিয়ে আলোচনা করব আমাদের আজকের অতিথির সঙ্গে। আজকের স্টুডিওতে অতিথি হিসেবে আমাদের সঙ্গে আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দর্শকদেরকে বলছিলাম আজকে আমরা এলডিসি গ্রাজুয়েশন এবং কৃষির ভবিষ্যৎ নিয়ে সামগ্রিকভাবে কথা বলবো। একদম শুরুতেই আপনার কাছে জানতে চাই যে বিগত 54 বছরে বাংলাদেশের কৃষিতে কি কি গুণগত পরিবর্তন এসছে বলে আপনার মনে হয়? অনেক ধন্যবাদ। দেখেন, বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ। এদেশের মানুষের জীবন জীবিকা হলো কৃষির সাথে সম্পৃক্ত, এবং এখনও আমরা যদি বলি কৃষিই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এবং আমরা দেখেছি আমাদের কৃষির যে পরিবর্তনটি হয়েছে, আগের কৃষিকে আমরা বলতাম খোরপোশ কৃষি, এখন আমরা যে কৃষিতে এসেছি এটাকে আমরা বলি বাণিজ্যিক কৃষি। মানে খোরপোশ কৃষি থেকে আমরা বাণিজ্যিক কৃষিতে চলে এসেছি, এটি একটি বড় গুণগত পরিবর্তন। কিন্তু এখান থেকে আমরা আরেকটু সামনে এগিয়ে যেতে চাই, আমরা আধুনিক কৃষিতে যেতে চাই, আমরা রপ্তানিমুখী কৃষিতে যেতে চাই। সেটা আমাদের জন্য আগামী দিনের একটি চ্যালেঞ্জ। অন্যদিকে যদি আমি চিন্তা করি, দেখেন, আপনি যখন স্বাধীনতা উত্তর বাংলাদেশ 7.5 কোটি মানুষ ছিল, তখনও কিন্তু বাংলাদেশ খাদ্য ঘাটতির একটি দেশ ছিল, এবং 74-এ দুর্ভিক্ষ হলো, অনেক মানুষ কিন্তু মারাও গেল খাবারের অভাবে। কিন্তু আজকে যদি আজকের বাংলাদেশের কথা বলেন, তাহলে আপনি দানাদার ফসল বলি, মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফলমূল, অনেকগুলো ফল ফসলে কিন্তু আমরা আজকে স্বয়ংসম্পূর্ণ। তাই আমাদের আগামী দিনের যে চ্যালেঞ্জ, সেটি আমরা যদি বলি যে আমাদের এই খাদ্য নিরাপত্তা হয়েছে, বাট খাদ্যের নিরাপদতা, যেটাকে আমরা ফুড সেফটি বলি, সেটি আমাদের একটি বড় লক্ষ্য সামনে রয়েছে। অথবা শুধু খাবার খেলেই হবে না, পুষ্টিকর খাবার খেতে হবে, সেটিও একটি বিষয়। তা আমরা এখন সেদিকেই আসলে কাজ করছি আর কি। বাংলাদেশের কৃষিতে এই পর্যন্ত সফলতা বা ব্যর্থতা বা এখনকার যে চ্যালেঞ্জগুলো, সেগুলো কি? আচ্ছা, আমরা বলে থাকি যে স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে বড় সফলতা হলো আমাদের কৃষিতে সফলতা। কারণ আজকে 18 কোটি মানুষ তারা খেয়ে পড়ে বেঁচে আছে কৃষির উপর দিয়ে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আমরা ধান উৎপাদনে পৃথিবীতে তৃতীয়, আমরা আলু উৎপাদনে সপ্তম, আম উৎপাদনে সপ্তম, স্বাদুপানির মাছ উৎপাদনে আমরা দ্বিতীয়। এ ধরনের শাকসবজি, ফলমূল উৎপাদনে বৈশ্বিক র্যাঙ্কিংয়ে আমরা একটা ভালো অবস্থানে গিয়েছি। আমরা 8 থেকে 10টি ফসলে পৃথিবীতে 10-এর ভিতর রয়েছি। এটি আমাদের একটি বড় সক্ষমতা, উৎপাদনের সক্ষমতা। কিন্তু আমাদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জগুলো যদি আমরা বলি, যে সেটি হলো যে আমরা উৎপাদন করেছি ঠিক, কিন্তু এখনও আমাদের পোস্ট হারভেস্ট লস, মানে উৎপাদন করার পর যে ক্ষয়ক্ষতিটা হয় ফসলের, সেটি কিন্তু অনেক বেশি, কোনো কোনো ক্ষেত্রে 20 থেকে 40 ভাগ। এবং আমরা এই যে ফসল উৎপাদন করেছি, সেটাকে কিন্তু আমরা ভ্যালু এডিশন অথবা প্রসেসিং, সেই জায়গাটাতে আমাদের সক্ষমতার উন্নয়ন ঘটেনি। তো সেটি আমাদের একটি বড় চ্যালেঞ্জ। তার সাথে আমাদের আরেকটি কৃষিতে বড় চ্যালেঞ্জ রয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব অথবা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই যে ফসলের ক্ষয়ক্ষতি, ফসল হানি, সেটিও কিন্তু আমাদের কৃষির জন্য একটি বড় চ্যালেঞ্জ। আচ্ছা, কিছুদিন পর পর যে বন্যায় আমরা আক্রান্ত হচ্ছি, সেটা আসলে কিভাবে প্রভাব ফেলছে এখন? হ্যাঁ, আমরা এই যে গত বছরও আমরা দেখেছি হঠাৎ করে বন্যা হলো, এবং যে এলাকাগুলোতে ইতিপূর্বে বন্যা হয় নাই, সেই এলাকায় বন্যা দেখা যাচ্ছে, এবং সেখানের কারণে কিন্তু আমাদের ধান উৎপাদনে বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে। এই যে বন্যার ক্ষেত্রে, এটা তো আসলে প্রাকৃতিক দুর্যোগ, এখানে আমাদের এটাকে কন্ট্রোল করাটাও কঠিন। তা আমরা দেখেছি যে হাওড় অঞ্চলে কখনো কখনো আগাম বন্যা হয়, যার ফলে ফসলটা তলিয়ে যায়। তা আমরা যেটা করেছি সেখান থেকে উত্তরণের জন্য, সেটি হলো স্বল্প মেয়াদী জাত উদ্ভাবন, এবং যাতে ফসলটা দ্রুত ঘরে তোলা যায়, সেজন্য ওখানে সরকার কিন্তু কম্বাইন্ড হারভেস্টর দিয়েছে, মেশিন দিয়ে দ্রুত এটাকে ঘরে তুলবে। তা আসলে প্রাকৃতিক দুর্যোগের সাথে অ্যাডাপ্টেশন করতে হয়, খাপ খাওয়াইতে হয়, এটাকে আসলে প্রতিরোধ করা যায় না। সেটাই আসলে কাজ করতে হবে আমাদেরকে। বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের পথে, এই ব্যাপারটা আসলে কেন এত গুরুত্বপূর্ণ? আচ্ছা, আমাদের প্রথমে বুঝতে হবে যে এলডিসিটা কি। এলডিসি হলো স্বল্প উন্নত দেশ, লিস্ট ডেভেলপড কান্ট্রি। এটা জাতিসংঘের একটা সূচক। বর্তমান আমরা দেখি জাতিসংঘের মেম্বার স্টেট রয়েছে 193টা। 193টা দেশ হলো জাতিসংঘের সদস্য। এর মধ্যে 44টি দেশ এলডিসি ভুক্ত। এই 44টি দেশের মধ্যে 22টি দেশই কিন্তু আফ্রিকার, 8টি দেশ হলো এশিয়ার, 1টি দেশ হলো ক্যারিবিয়ান, হাইতি, আর 3টা দেশ হলো প্যাসিফিকের। তো এশিয়ার যে 8টি দেশ, এগুলো কারা? বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান, মায়ানমার, লাওস, কম্বোডিয়া,
আর ওদিকে পূর্ব তিমুর আর হলো ইয়েমেন, এই দেশগুলো। তার মানে আমরা কিন্তু এই দেশগুলোর কাতারে এখন রয়েছি, এলডিসি। এবং এলডিসি ভুক্ত, এটা জাতিসংঘের এই যে এলডিসি ভুক্ত 44টি দেশে 15% মানুষ বসবাস করে, কিন্তু এই 15% মানুষ গ্লোবাল জিডিপিতে মাত্র 2% এদের অবদান। গ্লোবাল জিডিপিতে অবদান অনেক কম, এবং ইন্টারন্যাশনাল যে ট্রেড হয় সে ট্রেডে এদের কন্ট্রিবিউশন মাত্র 1%। আচ্ছা, তো এখন এলডিসি ভুক্ত যে ঠিক করে, এটা 3টা সূচক রয়েছে আমরা বলি। একটা হলো অর্থনৈতিক সূচক, একটা মানব সম্পদ, আরেকটি হলো যে আমাদের সামাজিক সূচক। এবং অর্থনীতি হলো যে পার ক্যাপিটা ইনকাম 3 বছরের গড়, সেটা 1088 থেকে ওরা 1306 একটা রেট ইউএসডি ঠিক করেছে। এরপরে শিক্ষা খাতের কিছু সূচক রয়েছে, স্বাস্থ্য খাতের কিছু সূচক রয়েছে, যে 5 বছরের নিচে শিশু মর্টালিটি হার, কি পরিমাণ মারা যায়, মাতৃমৃত্যু হার, অথবা স্টান্টিং, খর্বাকৃতির যে হার, এই ধরনের কিছু সূচকের ভিত্তিতে কিন্তু এই ক্রাইটেরিয়াগুলো ঠিক করা হয়েছে। তা আমরা মনে করি যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশনটা বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন হবে, এবং আমরা মনে করি যে এটা একটা বাংলাদেশ একটা উদীয়মান অর্থনীতির দেশ হবে, একটা বৈশ্বিক মর্যাদাপূর্ণ একটি দেশ হবে। সেক্ষেত্রে এলডিসি গ্র্যাজুয়েশনটা খুব গুরুত্বপূর্ণ। আপনি এলডিসি গুরুত্বপূর্ণ যে দিকগুলো সেগুলো বলছিলেন। আমরা যদি বলি, বা অনেকেই বলে থাকেন যে এলডিসি সুবিধা হারালে ক্ষতির সম্মুখীন আমরা হব, সেই সম্পর্কে আপনার মতামত জানা দরকার, কারণ তবু কেন এই উত্তরণটা আসলে দরকার? জি, এলডিসি ভুক্ত দেশসমূহ WTOর যে কঠিন আইন কানুন আছে তার থেকে অনেকগুলো সুবিধা পেয়ে থাকে, যেটাকে আমরা বলি আপনার গার্মেন্টস তৈরি পোশাক শিল্প হলো আমাদের সবচেয়ে বড় বৈদেশিক আয়ের উৎস। তো এখানে আমরা যে ডিউটি ফ্রি সুবিধাটা পাই, কোটা ফ্রি সুবিধাটা পাই, অথবা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে পণ্যগুলো আমরা তৈরি করি, যেগুলো আমরা এক্সপোর্ট করি, সেখানে WTOর মেধাসত্ত্ব আইন বলে একটা আইন আছে, সেটা হলো ট্রিপস এগ্রিমেন্ট। তো ট্রিপস এগ্রিমেন্টও আমাদের অনেক ছাড় আছে, আমরা অনেক কিছুতে রয়্যালটি দেওয়া লাগে না। তো এগুলো থেকে কিন্তু আমরা এখন মুক্ত। অথবা বিদেশে যখন আমরা পণ্য রপ্তানি করি, সেখানেও ট্যারিফটা, অথবা বিদেশ থেকে আমদানি করি, সেখানেও ট্যারিফটা অনেক কম থাকে। তাহলে একদিকে আমি ডিউটি ফ্রি, কোটা ফ্রি সুবিধা, এগুলো কিন্তু আমাকে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে। আবার বিদেশ থেকে আমি যে পণ্যটা আমদানি করি, সেখানেও যে ট্যারিফটা 6 থেকে 12 ভাগ বেড়ে যেতে পারে। তো এই কারণে আমরা অনেকে চিন্তা করে যে এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হলে এটা সার্বিকভাবে দেশের মঙ্গল হবে না ক্ষতি হবে, সেই বিষয়গুলি নিয়ে কথা বলে। কিন্তু এর বিপরীতে আপনি যে জিনিসটাকে চিন্তা করতে হবে, আমাদের যারা ডেভেলপিং পার্টনার, যারা আমাদেরকে এতদিন ধরে ডোনেশন দিয়েছে, এইড দিয়েছে, অনুদান দিয়েছে, তাদেরও কিন্তু এখন সাইকোলজিটা চেঞ্জ হয়েছে। তারা এখন বলে এইড টু ট্রেড। তারা এখন আর এইড দিতে চায় না আমাদেরকে ক্রেডিট দিতে চায়, লোন দিতে চায়, ঋণ দিতে চায়, অথবা ব্যবসা বাণিজ্যের সক্ষমতাটা বাড়াতে চায়। এই যে বৈদেশিক বাণিজ্যের একটা সুযোগ তৈরি হওয়া, বৈদেশিক বিনিয়োগের একটা সুযোগ তৈরি হওয়া, এবং সেটা বাংলাদেশের কৃষি খাতে যেটা আমাদের খুবই প্রয়োজন, সেটা হলো পোস্ট প্রসেসিং ইন্ডাস্ট্রি করা, ভ্যালু এডিশন করা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অথবা রপ্তানি সক্ষমতা তৈরি করা। সেখানেও কিন্তু আমাদের একটা অপরচুনিটি তৈরি করতে পারে। হ্যাঁ, আমাদের হয়তো বা অনেকগুলো চ্যালেঞ্জ আছে সামনে, কিন্তু অনেকগুলো সম্ভাবনার দিকও কিন্তু রয়েছে এলডিসি গ্র্যাজুয়েশন। আচ্ছা, আমরা আরো কথা বলবো এই নিয়ে, তবে তার আগে দর্শক, আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের কাজেটি এর সৌজন্যে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আজকে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন কৃষির ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবু নোমান ফারুক আহমেদের সাথে। স্যার, আমরা কিছুক্ষণ আগে বিরতিতে যাবার আগ মুহূর্তে এলডিসি উত্তরণের নানা দিক নিয়ে কথা বলছিলাম। আপনার মাধ্যমে যদি এখন জানতে চাই যে WTO বা বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের দিক থেকে এই উত্তরণ আসলে কতটা প্রভাব ফেলবে, এবং সেই সাথে WTO এর ভর্তুকি ব্যবস্থা, যেমন নাম্বার, গ্রিন, ব্লু বক্স, এই যে জিনিসগুলো, এগুলো একটু ব্যাখ্যা করবেন। আচ্ছা, বাংলাদেশ এলডিসিভুক্ত দেশ হয় 1975 সালে, এবং সর্বপ্রথম 2018 সালে বাংলাদেশের যে সামাজিক এবং অর্থনৈতিক সূচক, সেগুলো রিভিউ করে জাতিসংঘের একটি কমিটি রয়েছে, যেটিকে বলে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি। তারা বাংলাদেশকে এলডিসির জন্য মনোনীত করে, এবং আমরা দেখি 2021 সালে
এলডিসি উত্তরণের জন্য বাংলাদেশ প্রাথমিক সুপারিশ পায় এবং 2024 সালে এটা কনফার্ম হয়। আচ্ছা, তার মানে 2018 সালে তারা একবার রিভিউ করে, আবার 2021-এ গিয়ে তারা আবার 3 বছরের রিভিউ করে এবং দুবারই বাংলাদেশ সূচকে উত্তীর্ণ হয়। যার ফলে বাংলাদেশকে এটা সময়সীমা নির্ধারণ করা হয়েছিল প্রথমে 6 বছর, পরবর্তীতে কোভিডের কারণে আরও 2 বছর বাড়িয়ে দেওয়া হয় বৈশ্বিক কোভিডের কারণে, এবং সর্বশেষ আমাদের জন্য যেটা ঠিক করা হয় 2026 সালের 24শে নভেম্বর বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন হবে। এবং বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পরে এলডিসি থেকে উত্তরণ ঘটবে। উত্তরণ ঘটার পরে আরও 3 বছর কিন্তু বাংলাদেশ গ্রেস পিরিয়ড পাবে। এটাকে বলে ট্রানজিশনাল পিরিয়ড। এবং এই পিরিয়ডটা কেন? এই পিরিয়ডটা হলো আগে আমরা যে সুবিধায় ছিলাম সেখান থেকে যখন আমরা এখন নতুন সিস্টেমের মধ্যে যাব, এই যে এটাকে স্মুথ ট্রানজিশন হওয়ার জন্য, সেজন্য বাংলাদেশের পরিকল্পনা নেওয়া এবং সে অনুযায়ী কাজ করা এবং যাতে এলডিসি গ্র্যাজুয়েশনটা ভালোভাবে হয় এবং ডাব্লিউটিও এর যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। এখন আপনি যেটা বলছেন যে ডাব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের এই ভর্তুকি সিস্টেমের কিছু নিয়মকানুন রয়েছে, যেমন তারা 3টা বক্স বলে, একটা হলো অ্যাম্বার বক্স, একটা হলো গ্রিন বক্স, একটা হলো ব্লু বক্স। এখন ডাব্লিউটিওর অ্যাম্বার বক্সের আন্ডারে যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা বলি প্রাইস ইনসেনটিভ দেওয়া অথবা সাবসিডি দেওয়া, আমরা কৃষি পণ্যে কিন্তু সাবসিডি দেই। তার মানে আমার এই সাবসিডিটাকে আমাকে কমিয়ে নিয়ে আসতে হবে। সাবসিডি আমরা কিসে দেই? আমরা সারে সাবসিডি দেই। আমরা গত বছর 28,000 কোটি টাকা সারে সাবসিডি দিয়েছি। ইউরিয়া, টিএসপি, এমওপি এবং ডিএপি আমরা প্রতি কেজি সারে 21 টাকা থেকে শুরু করে 49 টাকা পর্যন্ত সাবসিডি দেই। তাহলে আমি যখন এই এলডিসি গ্র্যাজুয়েশন হবে আমি কিন্তু সারে সাবসিডি দিতে পারবো না, আমি সেচে সাবসিডি দিতে পারবো না, আমি বীজে ইনসেন্টিভ দিতে পারবো না, অথবা কোনো শুল্ক রেয়াত বালাইনাশক আমদানিতে আমি দিতে পারবো না। বিভিন্ন আমদানি, কৃষি পণ্যের যে আমদানিগুলো হয়, বীজ আমদানি, বালাইনাশক আমদানি, সেগুলো আমার জন্য একটি বড় চ্যালেঞ্জ। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো আমি যে কৃষি পণ্যগুলো রপ্তানি করি, বাংলাদেশ থেকে যেগুলো রপ্তানি হয়, ধরেন আপনি এখানে পাট ও পাটজাত দ্রব্য আছে, হিমায়িত চিংড়ি আছে, তামাক আছে, চা আছে, অথবা শাকসবজি, ফলমূল, এগুলোতেও কিন্তু সরকার অনেক সময় ক্যাশ ইনসেন্টিভ দেয়। সেই ক্যাশ ইনসেন্টিভ কিন্তু সরকার তখন দিতে পারবে না। অথবা আপনি যদি মনে করেন যে আপনার এই যে আরো কৃষকের কাছ থেকে যে পণ্য ক্রয় করে, এটাও কিন্তু সরকার, ওখানেও একটু লিমিটেশন রয়েছে ডাব্লিউটিও নিয়ম অনুযায়ী। তার মানে আমার যে টোটাল উৎপাদন হয়, কৃষি উৎপাদন, সে প্রোডাকশন ভ্যালুর 10 ভাগ পর্যন্ত আমি সাবসিডি দিতে পারবো, এর চেয়ে বেশি দিতে পারবো না। এটা হলো আমার কৃষির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং আজকের আলোচনার এটাই মূল বিষয়। কথা বলছিলাম, এই এলডিসি উত্তরণের ফলে আসলে বাংলাদেশের কৃষিতে নতুন কি কি সুযোগ আসবে? আচ্ছা, এখন সুযোগের কথাগুলো যদি বলেন, আমরা বলছি যে এই অ্যাম্বার বক্সগুলো হলো আমার জন্য চ্যালেঞ্জ, বাট গ্রিন বক্স, ব্লু বক্স এগুলো কিন্তু আমার জন্য সুযোগ। যেমন আপনি কোথায় বিনিয়োগ করতে পারবেন? আপনি গবেষণায় বিনিয়োগ করতে পারবেন, আপনি ক্যাপাসিটি বিল্ডিংয়ে বিনিয়োগ করতে পারবেন, মানব সম্পদ উন্নয়নে, আপনি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন অথবা এক্সটেনশন, এইসব কাজে কিন্তু বিনিয়োগ করা যাবে। আরেকটা জায়গায় আপনি বিনিয়োগ করতে পারবেন, সেটা হলো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, মানে আমার যে জলবায়ুগত পরিবর্তন, এর ফলে যে কৃষিতে প্রভাব, সেটা উত্তরণের জন্য কিন্তু আপনি বিনিয়োগ করতে পারবেন। তাহলে এগুলো আমার জন্য সুযোগ। এর বাহিরেও বড় সুযোগ যেটা আমাদের প্রযুক্তিগত উন্নয়নে যে বৈদেশিক সহযোগিতা অথবা বৈদেশিক ইনভেস্টমেন্ট, সেটার একটা বড় সুযোগ তৈরি হবে। আমাদের নিজেদের সক্ষমতা তৈরি হবে, নিজেদের প্রাতিষ্ঠানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সক্ষমতা তৈরি হবে। তার মানে আমি আমার গুণগত একটা পরিবর্তন কিন্তু আমার এখানে হবে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা আমাদের তৈরি হবে। এছাড়াও আমরা যেমন আমরা এখন ধানের উপর নির্ভরশীল অথবা শুধু ধান, সেখান থেকে ক্রপ ডাইভার্সিফিকেশনের সুযোগ তৈরি হবে। আমি আজকে হয়তোবা শুধুমাত্র কৃষি উৎপাদনে ভালো করেছি, বাট এখান থেকে যে ভ্যালু এডেড প্রোডাক্ট করা, এখান থেকে যে প্রসেস প্রোডাক্ট করা এবং অনেক বেশি আরো লাভ করা, বিদেশে রপ্তানি করে, সেই সক্ষমতাগুলো কিন্তু আমাদের বাড়বে। তার মানে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা যদি বলি আমাদের ক্রেডিট রেটিং, এটাও কিন্তু বাড়বে। তার মানে বৈদেশিক লোন পাওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা সুবিধা পাবো। আচ্ছা, এবং অনেকগুলো এই যে ট্রানজিশন পিরিয়ড, সেটা 2026 থেকে 2029, আমাদের এক্ষেত্রে করণীয় কি হওয়া উচিত বা বাংলাদেশের প্রস্তুতি কেমন? আচ্ছা, বাংলাদেশের প্রস্তুতি যদি আমরা বলি যে বাংলাদেশ কিন্তু এটা নিয়ে কাজ করছে দীর্ঘদিন থেকে, এবং আমরা দেখি যে আমাদের কৃষি মন্ত্রণালয় একটি বড় প্রকল্প নিয়েছে, পার্টনার প্রকল্প, বাণিজ্যিক কৃষিকে টেকসই করার জন্য, এবং এটা বাংলাদেশের ইতিহাসে কৃষিতে সবচেয়ে বড় প্রকল্প, প্রায় 7,000 কোটি টাকার প্রকল্প। এখন বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় আগামী 2050 সালের একটা কৃষিতে পরিকল্পনা করতেছে। তার মানে একটা শর্ট, মিড এবং লং টার্ম একটা পরিকল্পনা করবে, এবং সেই পরিকল্পনার মধ্যে অন্যতম বিবেচ্য বিষয় হলো আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন। আমি এই যে সাবসিডিকে কিভাবে পুনর্বিন্যাস করব, কিভাবে আমরা টিকে থাকবো, আমি কিভাবে ডিজিটাল ইন্টিগ্রেশন করব, আমি কিভাবে এখানে জেন্ডারকে ইনক্লুশন করব, আমরা টেকসই কৃষির কথা বলি, সেটাকে কিভাবে আমি অ্যাড্রেস করব,
এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের জলবায়ুগত পরিবর্তন অবশ্যই। অথবা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব, সেটাকে আমি কিভাবে অ্যাড্রেস নিয়ন্ত্রণ করব। এবং সেটাকে অ্যাড্রেস করে আগামী 2050 সালে যখন আমার জনসংখ্যা হয়ে যাবে 25 কোটি, আমার কৃষি জমি ক্রমাগত কমবে, মানুষ বাড়বে, তাহলে আমার এই যে বর্ধিত খাদ্য চাহিদা, সে চাহিদা আমি কিভাবে পূরণ করব, অথবা খাবারের চাহিদাটা কিভাবে করব। এবং সেখানে শুধুমাত্র হিউম্যান ফুড তা না, নন হিউম্যান ফুড আছে। আমার যে ফসলটা ভুট্টা উৎপাদিত হয় সেটা পোলট্রি ইন্ডাস্ট্রিতে যায় ফিড হিসাবে, ডেইরি ইন্ডাস্ট্রিতে যায়, অথবা ফিশ ইন্ডাস্ট্রিতে যায়। তো এই হিউম্যান এবং নন হিউম্যান ফুডের চাহিদাটা কেমন বাড়বে, তো এগুলোকে নিয়ে সরকার চেষ্টা করে যাচ্ছে। এবং আপনি খামারি নামে একটা অ্যাপসের কথা শুনবেন, ডিজিটাল ইন্টিগ্রেশন। এই অ্যাপসের মাধ্যমে সারের ব্যবহারটাকে কমিয়ে আনার জন্য সরকারের একটা প্রচেষ্টা আছে। আচ্ছা। বাংলাদেশের সকল কৃষককে একটা ডাটাবেজের ভিতরে আনার জন্য কৃষকদের একটা আইডি হচ্ছে, মানে সবাই একটা ডাটাবেজ, ডিজিটাল একটা সিস্টেমের ভিতরে থাকবে। অবশ্যই। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনকে সহজতর করবে। আমি মনে করি এই পদক্ষেপগুলো বাংলাদেশের জন্য ভালো পদক্ষেপ। আচ্ছা, আমরা আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি একবারে সামগ্রিকভাবে বলতে চাই যে বাংলাদেশের কৃষিকে আপনি বাংলাদেশের কৃষিরও বলতে ভবিষ্যৎ কেমন দেখতে পাচ্ছেন সব মিলিয়ে? আচ্ছা, আমরা যে কথাটা বলি যে বাংলাদেশ হলো একটা ডেল্টা বদ্বীপ। আমাদের কিন্তু প্রাকৃতিক সম্পদে ভরপুর কোনো দেশ আমরা না। আমাদের সম্পদ বলতে আমরা বুঝি এদেশের মাটি আর এদেশের মানুষ, এবং এদেশের মাটি মানুষের সাথে সম্পৃক্ত যে পেশাটা, সেটাই হলো কিন্তু কৃষি। অবশ্যই। তার মানে বাংলাদেশের কৃষিতে সারা বছর আমি ফসল ফলাতে পারি জমিতে, যেহেতু উন্নত পলি মাটি দিয়ে আমার এই আমাদের আবাদি জমিগুলো ভরা। আপনি কিন্তু এটা মরুভূমি নাই, আমাদের কোনো পাহাড় জঙ্গল এরকম নাই, মানে আবাদি জমির পরিমাণ অনেক বেশি। তাহলে আরেকটা জিনিস হলো আমরা ভাটির দেশ হওয়ার কারণে আমরা কিন্তু পানিও পাই, পানির পর্যাপ্ততাও কিন্তু আমাদের রয়েছে, যেটা কৃষিতে অপরিহার্য। পানি ছাড়া তো আর কৃষি হয় না। এগুলো আমাদের সম্ভাবনার দিক, কিন্তু আমাদের এই সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে, সেটি হলো গুরুত্বপূর্ণ। আমাদের বৈশ্বিক সক্ষমতাগুলোকে বাড়াতে হবে। আপনি দেখেন বাংলাদেশের থেকে ছোট দেশ হলো নেদারল্যান্ড, বাংলাদেশের 1/3, 1/3, তারা কিন্তু কৃষিপণ্য রপ্তানিতে পৃথিবীতে দ্বিতীয়, সেকেন্ড। বাংলাদেশের মাত্র 1/3 এরিয়া। এবং আরো মজার বিষয়, তাদের দেশে কোনো আম উৎপাদন হয় না, কিন্তু তারা আমদানিতে তারা হলো পৃথিবীতে পঞ্চম, রপ্তানিতে হলো তারা অষ্টম। তারা অন্য দেশ থেকে আমদানি করে আবার তারা এক্সপোর্ট করে, বিভিন্ন পণ্য বানিয়ে এক্সপোর্ট করে। হোয়ারেজ আমরা এত আম উৎপাদন করি, কিন্তু আমার এখান থেকে কিন্তু আমের কোনো প্রসেস প্রোডাক্ট নাই, অথবা আমি কিন্তু ওই রপ্তানি সক্ষমতাটা আমার তৈরি হয় নাই, যেটা নেদারল্যান্ডের হয়েছে। তার মানে আমাদেরকে কৃষির আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নাই, আমাদেরকে সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে। এবং আগামী দিনের যে চ্যালেঞ্জ, বর্ধিত জনগোষ্ঠী, সেই সাথে সীমিত কৃষি জমি, সেই খাদ্য চাহিদা পূরণ করা, খাদ্য নিরাপত্তা অর্জন করা এবং খাদ্যের নিরাপদতা, ফুড সেফটি কাজ করা, আমরা যেটাকে বলি দায়িত্বশীল কৃষি, স্থায়িত্বশীল কৃষি, সেফ, সাস্টেনেবল এবং রেসপন্সিবল ফার্মিং, সেটা নিশ্চিত করতে হবে। এবং এই সব কিছু যদি হয়, তাহলে এলডিসি গ্র্যাজুয়েশনটাও আমাদের জন্য খুব সুখকর হবে। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, দর্শক শ্রোতা মণ্ডলীকে ধন্যবাদ। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম এলডিসি গ্র্যাজুয়েশন এবং কৃষির ভবিষ্যৎ নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ। আজ এ পর্যন্ত। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসবো। সে পর্যন্ত এটিএন নিউজের সঙ্গে থাকবেন, কাজী অ্যান্ড কাজেটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ।